আসসালামু আলাইকুম। আজকে আপনাদের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার প্রস্তুতি বিষয়ক কোর্সের প্রথম ক্লাস। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে অবশ্যই একটা খাতা, এবং সেটা ছোট খাতা না, অবশ্যই হাইকোর্ট পারমিশন পরীক্ষার জন্য যে খাতাগুলো বাজারে পাওয়া যায় এরকম বড় সাইজের খাতা, কলম অবশ্যই সাথে রাখবেন। সম্ভব হলে ডিফারেন্ট কালারের কলম রাখবেন, যেমন কালোর পাশাপাশি লাল বা নীল, সবুজ। মাঝে মধ্যে কিছু নোট করতে সুবিধা হবে। ওকে। আর হাইকোর্ট পারমিশন খুব কঠিন কিছু না, এর থেকে বড় কঠিন ধাপ আপনারা পার করে এসেছেন, যেটা অ্যাডভোকেটশিপ। সেখানে অনেক বড় সিলেবাস ছিল, আর হাইকোর্ট পারমিশনের সিলেবাস অনেক ছোট, অনেক ছোট। এটা কিছুই না, জাস্ট আমাদের সাহস দরকার যে হ্যাঁ আমরা পারবো। সেই সাথে অবশ্যই পড়াশোনা একটু করতে হবে। অপ্রয়োজনীয় কথা বা আমার পরিচয় আপনাদের পরিচয় নিয়ে আমার পরিচয় দিয়ে সময় নষ্ট করছি না, আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পরিচিত হয়ে যাব। আর এই কোর্সে এনরোল করেছেন যেহেতু, সেহেতু আমাকে অবশ্যই আপনারা একটু হলেও চিনেন জানেন। আমরা প্রথমেই সিলেবাসটা নিয়ে আলোচনা করি। আমাদের কি কি পড়তে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। এটা জানা, কতটুকু লিখতে হবে, কতটুকু লিখলে পাস করতে পারবো, আর কতটুকু লিখলে ফার্স্ট হইতে পারবো, এই বিষয়গুলো জানা খুব দরকার। সেজন্য এরকম একটা 6 লাইনের কন্টেন্ট লিখবো, আপনারাও লিখবেন। যেখানে 3টা গ্রুপ করেছি, 1 2 একটা গ্রুপে, 3 4 5 একটা গ্রুপে, এবং 6 নাম্বার করে আলাদা একটা গ্রুপে। বুঝতে পারতেছেন, এই 3টা হলো আমাদের সিভিল, ক্রিমিনাল এবং রিটের গ্রুপ। এটা আপনারা লিখেন। সিলেবাসটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে জানা খুবই জরুরি। 1 নম্বর ক্রমিকে আমরা সিভিল আপিল লিখি। সিভিল আপিল 1 নম্বর ক্রমিক দিয়ে লিখেন সিভিল আপিল, এবং 2 নম্বর ক্রমিক দিয়ে লিখেন সিভিল রিভিশন। এই দুইটা হলো সিভিল গ্রুপে। সিভিল গ্রুপ থেকে সিভিল আপিল এবং সিভিল রিভিশন আমাদের পড়তে হবে। দুইটাই পড়তে হবে। শুধু সিভিল আপিল পড়ে যাব অথবা শুধু সিভিল রিভিশন পড়ে যাব, এরকম যেন না হয়। আহ আপনাদের কেউ একজন আমাকে ফোন করতেছে। ওকে। সিভিল আপিল আর সিভিল ডিভিশন দুটোই পড়বো। দুটো থেকেই প্রশ্ন আসবে। দুটা থেকে প্রশ্ন আসবে দুইটা, লিখতে হবে একটা। দুইটা প্রশ্ন আসবে, একটা লিখতে হবে। দ্যাট মিনস দুইটা সিভিল আপিলও আসতে পারে। দুইটা সিভিল আপিল আসলে ধরেন, তাহলে দুইটা থেকে যে কোনো একটা লিখবো। অথবা একটা সিভিল আপিল একটা রিভিশন আসলো, দুইটা থেকে একটা লিখবো। অথবা দুইটাই সিভিল ডিভিশন আসতে পারে, দুইটা থেকে একটা লিখতে হবে। সো কোনোটা বাদ দেওয়া যাবে না। আর এই সিভিল পার্টের মার্কস হলো 8 মার্কস। ওকে, এইভাবে লিখে ফেলেন, যেভাবে আমি টেবিল করে লিখেছি এভাবে লিখে। এরপরে গ্রুপ ক্রিমিনাল। ক্রিমিনাল গ্রুপে থাকবে ক্রিমিনাল আপিল, থাকবে কোয়াশমেন্ট, যেটাকে আবার বলা হয় অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 561A, থাকবে হ্যাবিয়াস কর্পাস পিটিশন বা অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 491। হ্যাবিয়াস কর্পাস পিটিশনটাকে বলা হয় অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 491। ক্রিমিনাল পার্টে 3টা বিষয় আমাদেরকে পড়তে হবে: ক্রিমিনাল আপিল, কোয়াশমেন্ট আর হ্যাবিয়াস কর্পাস পিটিশন। 3টা থেকে প্রশ্ন আসবে দুইটা, লিখতে হবে একটা। ক্রিমিনাল আপিল আসতে পারে, কোয়াশমেন্ট আসতে পারে, তাহলে তো দুইটা ফুলফিল হলো। লিখতে হবে একটা, দ্যাট মিনস হ্যাবিয়াস কর্পাস পিটিশন নাও আসতে পারে। আবার এমন হতে পারে ক্রিমিনাল আপিল আসলো, হ্যাবিয়াস কর্পাস পিটিশন আসলো, কোয়াশমেন্ট নাও আসতে পারে। আবার এমন হতে পারে কোয়াশমেন্ট আসলো, হ্যাবিয়াস কর্পাস পিটিশন আসলো, ক্রিমিনাল আপিল নাও আসতে পারে। সো কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, এটা করতে পারেন যে একটা বাদ দিয়ে দিলাম, এই দুইটা পড়লেন। তো এই দুইটা পড়লে হেভিয়াস কর্পাস পিটিশন আসুক, আর অপর একটা তো কোয়াশমেন্ট আসতে পারে বা আপিল আসতে পারে, তো একটা তো আমার কমন পড়ছেই। এটা এক ধরনের রিস্কি ডিসিশন। কারণ হলো
ক্রিমিনাল আপিল, কোয়াশমেন্ট, এই দুটো আসলে আমি বুঝলাম। আপনি পড়েও গেলেন কোয়াশমেন্ট আর হ্যাবেস কর্পাস পিটিশন, বা এইভাবে না, অনেকে বাদ দেয় হ্যাবেস কর্পাস পিটিশন, এবং ওইটা আপনি বুঝেন। ধরেন হ্যাবিয়াস কর্পাস পিটিশনটা বাদ দিলাম, মিউট মিউট করে রাখেন, সবাই মিউট করে রাখেন। ধরেন হ্যাবিয়াস কর্পাস পিটিশন বাদ দিলাম, আমি ক্রিমিনাল আপিল পড়লাম এবং কোয়াশমেন্ট পড়লাম। পরীক্ষায় কোয়াশমেন্ট আসলো, হ্যাবিয়াস কর্পাস পিটিশন আসলো, তো আমি তো একটা অলরেডি বাদ দিয়ে দিলাম, এইটার অপশন আমার নাই। কোয়াশমেন্ট যেটা আসলো সেটাতে আমি কনফিউজড হয়ে গেলাম, এটা কি কোয়াশমেন্ট না আপিল। বা ওয়াশমেট হলেও দেখা গেল আমি যেভাবে প্রস্তুতি নিয়েছি সেভাবে আমি লিখতে পারছি না, বা আমার কাছে একটু জটিল মনে হচ্ছে। আমি যখন সবগুলো প্রস্তুতি নিয়ে যাব, তখন যদি দুইটা আসে তাহলে আমি চুজ করতে পারবো যে ওকে ওয়াশমেট লিখবো বা হাইবেস কর্পাস পিটিশন লিখবো, আমি তো দুইটাই পারি। খুব 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 ইম্পর্টেন্ট, কোনোটা বাদ দেওয়া যাবে না। আর আমরা যেভাবে পড়বো বাদ দিতে হবে না, একটা পড়লেই সব লিখতে পারবো। এই ক্রিমিনাল গ্রুপেও মার্কস হলো 8, খুব ইম্পর্টেন্ট। 8 মার্কস, 8 মার্কস, এটাও আইডেন্টিফাই করা। ওকে, নাম্বার 6, রেট। রিট থেকে প্রশ্ন আসবে দুইটা, আর কিছু নাই কিন্তু রিটের সাথে, শুধু রিট। তবে হ্যাঁ, রিট হলো 5 প্রকার। এই 5টা রিট থেকে যে কোনো দুইটা রিট আসতে পারে। তো সেজন্য এত ভয় পাওয়ার কিছু নাই। একটা রিট পড়বো বা দুইটা রিট পড়বো, একটা রিট পড়লেই বাকি রিট গুলো একটু একটু চেঞ্জ করে আমরা লিখতে পারবো, খুব ইজি। ইভেন রিটও কিন্তু আমরা পড়বো না, রিট আমরা ট্রান্সফার করবো, হ্যাবেস কর্পাস পিটিশন পড়বো, ওটা থেকে রিটে ট্রান্সফার হবো, যে কিছু কিছু চেঞ্জ করব, রিট হয়ে যাবে। রিটের মার্কস হলো 9 বা 9 মার্কস। মজার ব্যাপার দেখেন, সিভিল পার্টে 8, ক্রিমিনাল পার্টে 8, রিটে 9, তিনটা মিলে হলো 25 মার্কস। এই 25 মার্কসের মধ্যে আমাদেরকে পেতে হবে 12 বা 13। 13 বাদ দিলাম, 12 পেতাম। 12 বা 13 কেন বলছি? কারণ ভাইভাতে একটা ইস্যু আছে, ভাইভা আবার 25 মার্কস, যেখানেও 12 বা 13 পেতে হবে, অর্থাৎ দুইটা মিলে 25 পেতে হবে, রিটেন এবং ভাইভা। রিটেনে যদি 12 পাই তাহলে ভাইভাতে 13 পেতে হবে, রিটেনে যদি 13 পাই তাহলে ভাইভাতে 12 পেতে হবে। যাই হোক, ভাইভা পরের সাবজেক্ট, আমরা আগে রিটেনটা পার পার করি। রিটেন 12 মার্কস। 12 মার্কস কিভাবে পাওয়া যায়? ভেরি ভেরি ইজি। সিভিল আপিল যদি আমি লিখি, খুব বেশি কিছু লিখবো না, শুধু স্ট্রাকচার দাঁড় করাই দিব, মানে খুব পাণ্ডিত্যের কিছু নাই, খুব সাবস্ট্যান্টিভ গ্রাউন্ডস জানি না, কমন 2-3টা গ্রাউন্ডস পড়ে গেছি, যেটাই আসুক আমরা লিখতে পারবো, এরকম আর কি একটা ফরম্যাট, যেটা বলে অনেকে বলে না যে শুধু ফরম্যাট লিখে দিলেও পাস করা যায়। হ্যাঁ, পাস করা যায়, শুধু সিভিল আপিলের ফরম্যাটটা লিখে দিবেন। শুধু ফরম্যাট লিখে দিলেও কিন্তু এই 8 মার্কসের মধ্যে 4 মার্কস পাওয়া সম্ভব, মানে 50% মার্কস। শুধু ফরম্যাট লিখে দিবে, যদি ফরম্যাটের মধ্যে ভুল না হয়, ডেভেলপমেন্ট লাগবে না, অনেক বেশি পাণ্ডিত্য লাগবে না, জাস্ট ফরম্যাট। 50% মার্কস পাওয়া যায়। ক্রিমিনাল আপিল লিখলাম সাপোজ, এটাও একদম কমন গ্রাউন্ডস দিয়ে, সবকিছু কমন কমন দিয়ে, খুব বেশি কিছু না লিখে জাস্ট ফরম্যাটের মধ্যে কোনো ভুল নাই, এরকম করে ফরম্যাট দাঁড় করে দিল। এই ক্ষেত্রেও 8 মার্কসের মধ্যে 50% মার্কস আমরা পাবো। 4, রিটও তাই করলাম, একদম জাস্ট ফরম্যাটটা তুলে দিত, এতেও 9-এর মধ্যে 50% মার্কস পাবো, 4.5 বা 4ই ধরলাম, 50%-এরও কম। এবার দেখেন ঘটনা কি দাঁড়াচ্ছে, আমরা তিনটা গ্রুপেই কিন্তু 4 4 4 করে 12 মার্কস পেয়ে গেলাম, তার মানে পাস করা খুবই সহজ। 50% মার্কস লাগবে পাস করতে, খুব বেশি লাগবে। ওকে, তারপরেও কেন ফেল করে? তারপরেও কেন ফেল করে জানেন? তারপরেও ফেল করে হলো, ধরেন আসছে প্রশ্ন সিভিল ডিভিশন, কিন্তু আমাদের পরীক্ষার্থী যিনি থাকেন তিনি মনে করলেন এটা সিভিল আপিল আসছে, লিখে দিলেন সিভিল আপিল, তাহলে কি হবে? পুরোটাই ক্রস, 4 মার্কস পেল না। 4 মার্কস যদি না পায় তাহলে এই 4 এই 4 মিলে তো 8 হইলো, পাস করা তো গেল না। 5 মার্কস করেও যদি পায়, 5 আর 5 10 হইলো। 6 মার্কস করেও যদি পায় তাহলে দিবে না 6 মার্কস, ইচ্ছে করেই দিবে না। কারণ যখন দেখবে যে আপনার একটা ড্রাফটিং হয়ই নাই, তখন আপনারা আগে থেকেই টার্গেট নিয়ে রাখবে যে পাস করা হবে। তো তিনটা ড্রাফটিং হওয়া কিন্তু খুবই জরুরি।
এই একটা রিজন যে একটা আসছে লিখছি, আর একটা ক্রিমিনাল আপিল আসছে, বাট আমার কাছে মনে হইলো কোয়াশমেন্ট আসছে, লিখে দিলাম কোয়াশমেন্ট, তাহলে তো ফেল করবো মাস্ট। আর একটা কারণ আছে ফেল করার, সেটা হলো এখন আপনারা দেখবেন এই ইদানিং 2-3 বছর ধরে প্রশ্নের সাথে ওপিনিয়ন লিখতে বলে বা লিগ্যাল গ্রাউন্ডস লিখতে বলে। আগে প্রশ্ন ছিল সিভিল আপিলে শুধু মুসাবিদা লিখেন, কাহিনী শেষ, তাহলে শুধু মুসাবিদায় 8 মার্কস। এখন প্রশ্ন করে লিগ্যাল ওপিনিয়ন দেন এবং মুসাবিদা লিখেন। লিগ্যাল ওপিনিয়ন যখন দিবেন তখন এই 8 মার্কসটা ভাগ হয়ে লিগ্যাল ওপিনিয়নে চলে আসবে কিছু। লিগ্যাল ওপিনিয়নে ধরেন 2 মার্কস চলে আসছে, প্লাস মুসাবিদা বা ড্রাফটিং এ আসবে কত মার্কস? 6, 6 মার্কস। লিগ্যাল ওপিনিয়ন অনেকে আহ, কি বলে এটাকে, জিদ করে যে লিগ্যাল ওপিনিয়ন লিখবো না, যা হয় হবে। তো না লিখলে তো 2 মার্কস আগে থেকে বাদ দিয়ে দিলাম। ক্রিমিনাল পার্টেও তাই, 2 বাদ দিয়ে দিলাম, থাকলো 6। রিটেও তাই, 2 বাদ দিয়ে দিলাম, থাকলো 7। এইগুলোর যখন 50% মার্কস আমরা ক্যারি করব, তখন সিভিল পার্টে ক্যারি করলাম 3, ক্রিমিনাল পার্টে 3, রিট পার্টে 3.5 বা 4, তাহলে কত পাবো? 6 আর 4 10, 50%-এরও বেশি মার্কস পেয়ে পাবো 10, তার মানে ফেল। সো লিগ্যাল ওপিনিয়ন বা লিগ্যাল গ্রাউন্ডস, অর্থাৎ লেজুর ভিত্তিক প্রশ্ন বলেন অনেকে, যে প্রশ্নের সাথে লেজ দিয়ে দিল বা ক খ দিল, এই লেজ দেওয়া প্রশ্নগুলো ইগনোর করা যাবে না, লিখতেই হবে, 1 লাইন লিখলেও লিখতে হবে। সাপোজ লিগ্যাল ওপিনিয়নে 2 ছিল মার্কস আর ড্রাফটিং এ ছিল 6, তো আমি যদি 1 লাইনও লিখি অন্তত 1 মার্কস তো পাবো, একটু ভালো লিখলে 2 মার্কসই পাবো। প্লাস ড্রাফটিং উঠাই দিলে এই 6 থেকে 50% 3 মার্কস পাবো, তাহলে আমাদের টার্গেট 4 মার্কস হয়ে গেল। এরপরে যদি একটু ভালো লিখতে পারি, এটা এটা বলতেছি জাস্ট ড্রাফটিং আপনি বুঝে যান, যে আমি ওকে আমি এত পড়তে পারবো না, সিভিল অ্যাপিল কিরকম লিখতে হয় এটা দেখে রাখি, রিভিশন কিভাবে লিখতে হয় এটা দেখে রাখি, মানে জাস্ট ফিগারটা, স্ট্রাকচারটা, এটা শুধু দেখে যান, সাথে ওপিনিয়নটা লিখে দিবেন, পাস করবেন ইনশাআল্লাহ। তো কনফিডেন্ট থাকতে হবে আর একটু পড়াশোনা বাসায় করতেই হবে। পরীক্ষার সময় 3 ঘন্টা, এটাতে খুব বেশি ফোকাস দিবেন। পরীক্ষার সময় কিন্তু 3 ঘন্টা, 1 মিনিটও বেশি দিবে না, বরং কম দেয়। পরীক্ষা হলে ঢুকছেন, 5 মিনিট ওভার হয়ে গেছে, এখনো খাতা দিচ্ছে না, প্রশ্ন দিচ্ছে না, এই কাজ করবে। বাট ঘন্টা পড়ে গেছে আর 5 মিনিট আপনার কাছে রাখবেন না, খাতা টান দিয়ে নিন। সো 3 ঘন্টার কম হবে পরীক্ষা। আর যে ঘটনা ঘটে পরীক্ষার হলে, এটা একটু যারা অলরেডি পরীক্ষা দিয়েছেন জানেন, পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পরে মাথা চুলকাতে আর প্রশ্ন করতে আধা ঘন্টা চলে যায়, মিনিমাম 30 মিনিটস। এখন মনে হতে পারে ভাই 30 মিনিটস তো অনেক সময়, কিন্তু বিশ্বাস করেন 30 মিনিটস এরও বেশি চলে যায়। আমারই মনে হয় 40-50 মিনিট চলে গেছিল শুধু প্রশ্ন পড়তে আর বুঝতে, তারপরেও বুঝে শেষ করতে পারিনি। তো 30 মিনিটস চলে গেলে আপনার হাতে থাকলো আর 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে কিভাবে আমি এই পার্টগুলো শেষ করব? এক্ষেত্রে অনেকে সাজেশন দেয়, আমাকেও দিয়েছিল, যে প্রথমে রিট লিখবো, যেহেতু রিটে 9 মার্কস, বেশি মার্কস, এটা আগে ক্যারি করবো। আমার কাছে কেন যেন ডিসিশনটা ভুল মনে হয়। আপনারা রিট লিখতে যাবেন না আগে, কারণ যত ভালো স্টুডেন্ট হোক, রিটে গিয়ে একটু ঝামেলা লাগবেই। পার্টি কে হবে, কাকে পার্টি করবো ইত্যাদিতে দেখে হ্যাসেল লাগে। তো এই হ্যাসেলের কারণে রিটটা খুব ভালোভাবে লেখা কঠিন হয়ে যায়। আর প্রথম প্রশ্ন যদি ভালোভাবে লিখতে না পারেন, তাহলে পরবর্তী প্রশ্নে কিন্তু পরবর্তী প্রশ্নের উত্তরগুলো ক্যাচই হবে না। ওই পরীক্ষক যিনি খাতা দেখবেন তার কাছে ভালো লাগবে না। প্রথম প্রশ্ন লিখতে হয় সহজ, যেটা যেটা খুব ভালোভাবে লিখতে পারবেন। সেটা যদি রিট হয়, যে হ্যাঁ আপনি যে রিটটা পড়ে গেছেন হুবহু কমন করছে, ওকে ফাইন লিখে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু 100% কমন না পড়লে বুঝবেন এটার মধ্যে কোনটা 100% কমন, কোনটা ইজি লাগে, ওইটা আগে লিখবেন এবং চেষ্টা করবেন প্রথম প্রশ্নটা অন্তত খুব সুন্দর হাতের লেখায় লিখতে, গোছায় লিখতে। সুন্দর হাতের লেখা না হলেও পরিচ্ছন্ন ভাবে লিখতে, মানে ওভার রাইটিং হবে না, কাটাকাটি হবে না, জাস্ট আহ কি বলে গোটা গোটা করে লিখবেন, মানে ক্লিয়ার করে লিখবেন, খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নে যদি আপনি পরীক্ষকের অ্যাটেনশন সিক করতে পারেন, বিশ্বাস করেন পরবর্তী প্রশ্নগুলো তিনি আর পড়েও দেখবে না, শুধু টিক চিহ্ন দিয়ে যাবে যে ওকে ফাইন, ওটা ভালো হয়ে গেছে। ওকে, 3 ঘন্টা মধ্যে কয় ঘন্টা বা কতটুকু সময় কোন গ্রুপে দিবেন?
3 ঘন্টার মধ্যে আধা ঘন্টা তো চলেই যাবে, প্রশ্ন করতে বললাম, থাকলো হাতে আর 2.5 ঘন্টা। রিট লিখতে অবশ্যই 1 ঘন্টা সময় লাগবে মিনিমাম। ওকে, ক্রিমিনাল পার্টও অনেক বড়, ক্রিমিনাল পার্ট লিখতেও মাস্ট 1 ঘন্টা সময় লাগবে, এর নিচে পারবো না। তাহলে বাকি থাকলো আর আমার 30 মিনিট, এই 30 মিনিট সিভিল পার্টে দিতে হবে। মাত্র 30 মিনিট, 30 মিনিটের মধ্যে সিভিল পার্ট লিখে শেষ করবো। আপনি সিভিল আপিল লিখেন আর সিভিল রিভিশন লিখেন, যেটাই লিখেন না কেন 30 মিনিট সময় পাবেন। দ্যাট মিনস প্রথম যেই 1 ঘন্টা 30 মিনিট চলে গেল প্রশ্ন বুঝতে বুঝতে, বাকি 30 মিনিটের মধ্যে সিভিলটা শেষ করবেন, এটা আমার সাজেশন। সিভিলটা যখন শেষ হয়ে যাবে, ঘড়িতেও দেখবেন 2 ঘন্টা থেকে আর বাকি আছে, নিজের মধ্যে ভালো লাগবে, একটা কনফিডেন্স বেড়ে যাবে যে বাহ, আমার আর 2টা প্রশ্ন লিখতে হবে, 2 ঘন্টা আছে, তো আমি ইজিলি লিখতে পারবো। ক্রিমিনাল আপিল 1 ঘন্টা টার্গেট নেবেন, তবে চেষ্টা করবেন 5 মিনিট হইলেও আগে শেষ করতে। যদি এখানে 5 মিনিট সময় বাঁচাইতে পারেন, ওই 5 মিনিট দিতে পারবেন রিটে, রিটে কিন্তু সময় লাগে। তারপরে রিট দিবেন, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা হল থেকে বের হয়ে আসবেন, মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবেন। এই হচ্ছে সিলেবাস এবং পরীক্ষা। এক ভাই হ্যান্ড রেজ করছে, একটু জেনে নেই কি জানতে চাই। মির্জা বেগ ভাই, বলেন। মির্জা বেগ ভাই শুনতে পাচ্ছেন? আনমিউট করে বলেন। আচ্ছা ভাই, যদি পরে দরকার হয় আবার হাত হ্যান্ড রেজ করবেন, অসুবিধা নেই। ওকে, এই হচ্ছে বিষয়। এইবার আমরা পড়াশোনা করবো কিভাবে? খুব ইজি, ইজি ওয়েতে পড়াশোনা করবো। প্রথম 3-4 দিন, মানে 2টা 3টা ক্লাস একটু চাপ নিতে হবে। 2টা 3টা বা 4টা 5টা সিভিল পার্টটা যতদিন পড়বে এতদিন একটু চাপ নিবেন, মানে একটু পড়াশোনা করবেন, এরপর আর পড়াশোনা করতে হবে না। ট্রু। এরপরে শুধু দেখবেন যে কিভাবে আপনি সিভিল আপিল থেকে রিট পর্যন্ত সব শিখে ফেলতে পারতেছেন ইজিলি। আমরা যেটা করব, সিভিল আপিলটা এত সুন্দর এবং সহজ একটা ফরম্যাটে সাজানো হয়েছে, ওইটা আমরা পড়ে ফেলবো। খুবই সিম্পল ওয়ার্ড, কোনো জটিল কঠিন ইংলিশ ওয়ার্ড নেই। জাস্ট আমাদের দৈনন্দিন ইউজেবল ওয়ার্ড, মানে লিগ্যাল ওয়ার্ড ইউজ করি নাই বললেই চলে, তো অল্প কিছু যেগুলো না করলেই নয়। পরে সিভিল আপিল আমরা শিখে ফেলবো। সিভিল আপিল থেকে জাস্ট ট্রান্সফার করব সিভিল রিভিশনে আমাদের পড়াশোনা। সিভিল আপিলটা পুরো যখন রেডি হয়ে যাবে আমাদের, তখন সিভিল রিভিশনটা শুধু স্ট্রাকচার দেখবো, যেখানে এটা লিখতে হয় সিভিল আপিলে এটা ছিল এখানে, ওইটাকে জাস্ট এখানে ট্রান্সফার করব। তো ধরেন আমি মামলার কথাই বললাম, যদি আমরা মামলা শব্দটা লিখি, ইংরেজিতে মামলা, বাংলায় সরি ইংরেজিতে হচ্ছে কেস, মামলার ইংরেজি কেস, যেটা ক্রিমিনাল পার্টে আসে। আর সিভিল পার্টে আসে মোকদ্দমা, যেটার ইংরেজি হচ্ছে সুট। তাহলে সিভিলের সিভিলের যদি সুট হয়, সেটাকে আমরা ক্রিমিনালে যখন ট্রান্সফার করব তখন হয়ে যাবে কেস। ঠিক ওই রকম কিছু কিছু বিষয় থাকবে সিভিল আপিল থেকে সিভিল ডিভিশনে, খুব ইজিলি ট্রান্সফার করা যাবে। জাস্ট কিছু শব্দ পরিবর্তন করব, কিছু কন্টেন্ট পরিবর্তন করব। ওকে, সিভিল আপিলে অ্যাড্রেস জাস্টিসকে, কোন জাস্টিসকে অ্যাড্রেস করতে হয় না। সিভিল ডিভিশনে জাস্টিসকে অ্যাড্রেস করতে হয়, চিফ জাস্টিসকে অ্যাড্রেস করতে হয়, কম্পেনিয়ন জাস্টিসদেরকেও অ্যাড্রেস করতে হয়। এই যে একটা নতুন একটা কন্টেন্ট চলে আসলো। এইভাবে সিভিল আপিলের যে গ্রাউন্ডস গুলো আছে, সেই গ্রাউন্ডস গুলো আমরা সিভিল ডিভিশনে নিয়ে আসবো, শুধুমাত্র কিছু শব্দ চেঞ্জ করে দিব বা বাদ দিয়ে দিব, এরকম বিষয়টা পরে আমরা সিভিল ডিভিশন পড়ে ফেলবো খুব ইজিলি। সিভিল রিভিশনটা যখন রেডি হয়ে যাবে, তখন সিভিল রিভিশন থেকে ওইটাকেই সিভিল আপিলে সুইচ করলো। ওই যেটা বললাম, সুট থেকে কেসে চলে আসবে। Okay? এরকম কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, কিছু কিছু জিনিস বাদ হয়ে যাবে, আর ম্যাক্সিমাম সেম। সিভিল আপিল যখন আমাদের ডান হয়ে যাবে, ওখান থেকে আমরা কোয়াশমেন্টে চলে আসবো। এগুলো কিন্তু জাস্ট চলে আসবো, পড়বো না, এমন না যে নতুন নতুন ড্রাফটিং মুখস্থ করতে হবে, এটা না। সিভিল আপিলটা ভালোভাবে মুখস্থ করে ফেলবেন, যতটুকু দেবে এতটুকু পড়ে ফেলবেন, একটু কষ্ট করবেন। এরপরে প্রত্যেকটা জিনিস দেখবেন ক্লাসের মধ্যেই হয়ে যাচ্ছে। একটু কনসেন্ট্রেশন দিলেই হবে যে সিভিল আপিলে এটা ছিল, সিভিল রিভিশনে এটা চলে আসছে, তাহলে অতটুকু চেঞ্জ হয়েছে, এটা মনে থাকবে। রিভিশন থেকে ক্রিমিনাল আপিলে আবার এতটুকু চেঞ্জ হয়েছে, ক্রিমিনাল আপিল থেকে কোয়াশমেন্ট আবার এতটুকু চেঞ্জ হয়েছে, কোয়াশমেন্ট থেকে হ্যাভিয়াস কর্পাস পিটিশনে আবার এতটুকু চেঞ্জ হয়েছে। এইভাবে করে করে আমরা একদম রিট পর্যন্ত চলে যাব। হ্যাভিয়াস কর্পাস পিটিশন আবার রিটের মতো একদম হুবহু তাই। তো হ্যাভিয়াস কর্পাস পিটিশন থেকে আবার আমরা রিটে সুইচ করবো। এভাবে পুরো বিষয়টা জাস্ট ইজিলি, মানে ব্রেনকে প্রেশার না দিয়ে আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। তো আমাদের টার্গেট হচ্ছে প্রথমে সিভিল আপিল।
সিভিল পার্টের সিভিল আপিল, এই সিভিল আপিলটাকে ধরেই বেস ধরে আমরা এগিয়ে যাবো। তাহলে সিভিল গ্রুপে আমাদের আছে হচ্ছে সিভিল আপিল, সিভিল ডিভিশন। এইটা কিন্তু আমার মাঝে মধ্যে লাগবে এই সিলেবাসটা। আপনারা যারা পরীক্ষার খাতা আপনাদের খাতা এখন লিখে রাখছেন, আমি সামনে এরপর লেকচারে গিয়ে যখন জিজ্ঞেস করবো যে এটার পরে কি ছিল বা এই গ্রুপের পরে কোন গ্রুপ, একটু অবশ্যই কাইন্ডলি বলবেন বা চ্যাট বক্সে বলে দিবেন। এটা তো আপনাদের সবার লেখা হয়ে গেছে, রাইট? চ্যাট বক্সে একটু রেসপন্স করে দিয়েন, ইয়েস অর নো। আর আমার এখানে কিন্তু লিখতে হবে প্রচুর, আর লিখতে হবে বড় খাতায়। ওকে, সো কাগজ প্রচুর নষ্ট হবে, খাতা প্রচুর নষ্ট হবে, একটু নষ্ট করেন আর একটু কষ্ট করেন লেখার জন্য। ওকে, একজন লিখতেছে, দুইজন লিখতেছে, লিখেন, সবাই লিখবেন, সবাই। আজকে কনসিডার করছি, আজকে হয়তো অনেকের খাতা নাও থাকতে পারে। আচ্ছা, খাতা না থাকলেও আশেপাশে যে কোনো একটা কাগজে লিখেন বাসায়, অসুবিধা নেই। এরপর থেকে খাতা রাখতে হবে এবং প্রতিদিন লিখতে হবে। মাত্র দুজন লিখতেছেন, ভেরি স্যাড। ওকে, সিভিল আপিল। আমাদের সিভিল আপিলের জন্য প্রথমেই একটু জানতে হবে সিভিল আদালতের স্ট্রাকচার। কোন আদালত কোন আদালতের অধস্তন, বা কোন আদালত কোন আদালতের সুপেরিয়র, কে কার সাবঅর্ডিনেট। ওকে, কার বিরুদ্ধে কার কাছে গিয়ে নালিশ করব। ধরেন আমার বিরুদ্ধে আপনারা নালিশ করতে চান, তাহলে কোথায় গিয়ে নালিশ করবেন? অবশ্যই খুঁজবেন যে এর বাবা কোথায়, এর বাবার কাছে গিয়ে নালিশ করবো। অবশ্যই আমার সন্তানের কাছে সে নালিশ করবেন না। আবার হ্যাঁ, করতে পারেন যখন সন্তান আমার গার্ডিয়ান হয়ে যাবে, আমি বড় হয়ে যাবো। বিষয়টা এরকম যে নালিশ কার কাছে করব, তাকে আইডেন্টিফাই করতে হবে, আগে খুঁজে বের করতে হবে যে এই ভদ্রলোক অপরাধ করছে, তার বিরুদ্ধে কার কাছে বিচার দিব। ধরেন আমার বাসায় এসে বিচার দিলে আমার বাবার কাছে বিচার দিবেন। কোর্ট প্রাঙ্গণে কেউ গিয়ে যদি চিন্তা করেন সহায়তা এটা করলো, আমি বিচার দিব, কাকে বিচার দিব? তখন দেখা যাবে খুঁজবেন যে আমার সিনিয়র কে আছেন, তাকে গিয়ে বিচার দিবেন, এরকম বিষয়টা। তো এই জন্য সিভিল কোর্টের স্ট্রাকচার আমাদের দরকার। সিভিল কোন কোর্ট কোন ডিসিশন দিল, তার বিরুদ্ধে আমরা কোন কোর্টে যাব। ওকে, সবকিছু লিখবেন, সবকিছু, সব। এই যে সিলেবাসটা লিখছেন না, সিলেবাস লিখবেন, এখন স্ট্রাকচারটাও লিখেন। এইভাবে লিখেন আমি যেভাবে লিখছি। সর্বোচ্চ আদালত আমাদের, থ্যাংক ইউ। ক্লাস রেকর্ডিং পাবেন, কিন্তু যারা ক্লাস করবেন তারাই ক্লাস রেকর্ডিং পাবেন, যারা ক্লাস করবেন না তাদেরকে ক্লাস রেকর্ডিং দিব না। কারণ প্রিভিয়াসলি আমার শিক্ষা হয়েছে ওই ক্লাস রেকর্ডিং দেওয়ার কারণে ক্লাস করেন। ক্লাস রেকর্ডিং তো এখন ইউটিউবেও মানুষ ভিডিও বানায়, ওখান থেকে ওটা দেখে নেওয়া যায়, ক্লাস করতে হবে। ওকে, আমাদের সর্বোচ্চ আদালত কোনটা আমরা জানি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন আছে। ওকে, সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর একটা হাইকোর্ট ডিভিশন। একটা অ্যাপিলেট ডিভিশন আর একটা হলো হাইকোর্ট ডিভিশন। এইখানে তো আমরা ক্লিয়ার বিষয়টা যে কে কার সাবঅর্ডিনেট। বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। আমার মনে হচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবঅর্ডিনেট হচ্ছে আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। বেসিক্যালি বাংলাদেশ সুপ্রিম কোর্ট না, এই আপিল বিভাগটা দেখেন একটু উপরে আছে, হাইকোর্ট বিভাগটা একটু নিচে আছে। দ্যাট মিনস আপিল বিভাগটা সুপেরিয়র আর হাইকোর্ট বিভাগটা হচ্ছে সাবঅর্ডিনেট। যাই হোক, আমাদের আপিল বিভাগ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা এদিকে যাচ্ছি, আমাদের এইদিকে কোনো কাজ নেই। আমাদের টার্গেট হলো হাইকোর্ট ডিভিশন। তো হাইকোর্ট ডিভিশন থেকে তার পরবর্তী বিষয়গুলো আমরা মাথায় নিব। ওকে, ও আরেকটা বিষয় জানাই দিই, এই আমাকে অলরেডি নোটিফিকেশন দিয়ে দিল 30 মিনিটস হয়ে যাওয়াতে। এটা হচ্ছে জুমের ফ্রি অ্যাপ। তো ফ্রি অ্যাপে 40 মিনিটস টাইম দেয় মিটিং এ। 40 মিনিটস পরে ডিসকানেক্ট হয়ে যাবে। ডিসকানেক্ট হয়ে গেলে সাথে সাথেই ওই লিঙ্কে আবার ক্লিক করে কানেক্ট কানেক্ট করে নিবেন, জয়েন করে নিবেন। ওকে, ডিসকানেক্ট হয়ে গেলে আমিও আবার জয়েন করবো। এখানে 2-3 মিনিটের একটা গ্যাপ হবে, অসুবিধা নেই। 2-3 মিনিট আমার জন্য একটু রেস্ট হবে, আপনাদের জন্য একটু রেস্ট হবে। তো এখন 30 মিনিটস, তো 10 মিনিট পরে এটা ডিসকানেক্ট হয়ে যাবে, হয়ে গেলে আবার ওই সেম লিঙ্ক, সেম আইডি, সেম পাসওয়ার্ড, মানে আমাদের ফুল কোর্স সেম এই একটা লিঙ্কেই হবে। তো অসুবিধা নেই, জাস্ট ক্লিক করবেন। ওকে, সুপ্রিম কোর্টের দুইটা ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন আর হাইকোর্ট ডিভিশন। আমাদের টার্গেট হলো এখন হাইকোর্ট ডিভিশনে যাওয়া। তাহলে হাইকোর্ট ডিভিশনের উপরে যেটা আছে এটা নিয়ে আর আমাদের মাথা ব্যথার দরকার নেই। হাইকোর্ট ডিভিশনের অধস্তন হচ্ছে দুইটা আদালত। হাইকোর্ট বিভাগ থেকে লিখতে পারেন, হাইকোর্ট বিভাগের সাবঅর্ডিনেট কোর্ট হলো দুইটা।
জেলা জজ আদালত, সিভিল কোর্টের কথা বলছি, হ্যাঁ, এজন্য কিন্তু সেশন বলতেছি না, জেলা ও দায়রা বলি নাই, শুধুমাত্র জেলা জজ, যেহেতু সিভিলটা হচ্ছে জেলা জজ আপনারা জানেন হয়তো, আর ক্রিমিনালটা হচ্ছে সেশন জজ বা দায়রা জজ। হাইকোর্ট বিভাগের অধস্তন দুইটা, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজ। তাহলে কি, ওই যে যে নালিশ করার ব্যাপারটা বললাম, ভদ্রলোক জেলা জজের বিরুদ্ধে নালিশ করতে চান, তাহলে কোথায় যাবেন? হাইকোর্ট ডিভিশনে। অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে নালিশ করতে চান, যাবেন কোথায়? হাইকোর্ট ডিভিশনে। দ্যাট মিনস এই দুইটা আদালতের কোনো রায়, আদেশ, ডিক্রি কোনো কিছুর বিরুদ্ধে যদি আমরা যেতে চাই, যাবে কোথায়? হাইকোর্ট ডিভিশন। কনসেপ্ট ক্লিয়ার? খুব খুব ইজি। জেলা জজ একটা মামলার রায় ডিক্রি দিল, সংক্ষুব্ধ হব আমি অথবা আমার বিপরীত পক্ষ, দুইজনই তো একটা মামলায় পার্টি থাকে, বাদী এবং বিবাদী। হয় বাদী সংক্ষুব্ধ হয়, না হলে বিবাদী সংক্ষুব্ধ হয়। আমাদেরকে প্রশ্ন থেকে আইডেন্টিফাই করতে হয় কে সংক্ষুব্ধ হইল। ওকে, কে সংক্ষুব্ধ হইল, তাহলে তাকে নিয়ে তো উচ্চ আদালতে যাবে। অতিরিক্ত জেলা জজ একটা মামলায় রায়, ডিক্রি বা আদেশ দিল, সেটাতে সংক্ষুব্ধ হইলাম আমি। দ্যাট মিনস হাইকোর্ট বিভাগে যাব আমি। যদি সংক্ষুব্ধ হন আপনি, তাহলে হাইকোর্ট বিভাগে যাবেন আপনি। ওকে, তাহলে কি হলো, অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে কিন্তু জেলা জজে যাব না, অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে যাব হাইকোর্ট ডিভিশন, আবার জেলা জজের বিরুদ্ধে যাব হাইকোর্ট ডিভিশন। খুবই ইজি বিষয়। জেলা জজের সাবঅর্ডিনেট কোর্ট আছে আরো তিনটা। জেলা জজের সাবঅর্ডিনেট কোর্ট আছে তিনটা। একটা হলো যুগ্ম জেলা জজ, আর একটা সিনিয়র সহকারী জজ, আর একটা হলো সহকারী জজ। এখানেও বিষয়টা ক্লিয়ার না। এই তিনটার বিরুদ্ধে যদি আমরা যাই, কার কাছে যাব? যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সরকারি জজ, এই তিনটা আদালতের বিরুদ্ধে আমরা নালিশ করব। এই তিনটা আদালতের কোন রায়, ডিক্রি, অর্ডার এর বিরুদ্ধে আমরা সুপিরিয়র কোর্টে যাব। তাহলে কোথায় যাব? খুব ইজি হিসেব, জেলা জজে যাব। কারো কনফিউশন থাকলে বলে। এই তিনটার ক্ষেত্রেও আমরা জেলা জজে যাব। জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে যাব হাইকোর্টে। যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, সহকারী জজের বিরুদ্ধে যাব জেলা জজে। তবে এখানে একটু পার্থক্য আছে, একটু এক্সেপশন আছে। যুগ্ম জেলা জজের বিরুদ্ধে জেলা জজে যাওয়া যাওয়া যায়, আবার হাইকোর্ট ডিভিশনেও যাওয়া যায়। কখন জেলা জজে যাব আর কখন হাইকোর্ট ডিভিশনে যাব? যদি মোকদ্দমার তায়দাদ বা সুট ভ্যালু 5 কোটি টাকার বেশি হয়, তখন আমরা যাব হাইকোর্ট ডিভিশন। ওকে, ধরেন একটা প্রশ্ন যেখানে লেখা আছে যুগ্ম জেলা জজ মামলাটা ডিসমিস করে দিচ্ছে। ডিসমিস যদি করে দেয় একটা মামলা, তাহলে সংক্ষুব্ধ কি হবে? কার বিরুদ্ধে গেল একটু চ্যাট বক্সে বলে দিন তো। একটা মামলা ডিসমিস করছে, একটা মামলা তো বাদী এবং বিবাদী এই দুইজন ব্যক্তি থাকে, তাই না? তো একটা মামলা ডিসমিস করে দিচ্ছে, তাহলে সেই মামলায় সংক্ষুব্ধ কি হয়েছে, বাদী না বিবাদী? বাদে। বাদী সংক্ষুব্ধ হচ্ছে, তাহলে বাদী ভদ্রলোক যাবে হায়ার কোর্টে। সে যুগ্ম জেলা জজ যদি ডিসমিস করে, তাহলে যেতে পারে জেলা জজে, যেতে পারে হাইকোর্ট ডিভিশনে। কার কাছে যাবে? তখন প্রশ্নে দেখবেন যে সুট ভ্যালু কত, মোকদ্দমার তায়দাদ কত, প্রশ্নে লেখা আছে কেন। যদি প্রশ্নে দেখা যায় যে তায়দাদ 5 কোটি টাকা, বা তার কম 4 কোটি টাকা বা 3 কোটি টাকা, তাহলে তো যাবে জেলা জজে, হাইকোর্ট ডিভিশনে যেতে পারবে। যদি মোকদ্দমার তায়দাদ দেখেন 5 কোটি 1 টাকা, বা 6 কোটি টাকা, বা 7 কোটি টাকা, 10 কোটি টাকা, তখন যেতে হবে হাইকোর্ট ডিভিশনে। কনসেপ্ট আশা করি ক্লিয়ার। দ্যাট মিনস আমরা তিনটা কোর্টের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে যেতে পারবো। জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ তো প্রশ্নই নাই, হইলেই সরাসরি হাইকোর্ট ডিভিশনে। কিন্তু যুগ্ম জেলা জজ হইলে আমরা একটু দেখবো যে তার সুট ভ্যালু কত। সুট ভ্যালুর উপর বেস করে যাব আমরা হাইকোর্ট ডিভিশনে, যদি সুট ভ্যালু 5 কোটির বেশি হয়। যদি প্রশ্নে সুট ভ্যালু লেখা না থাকে, প্রশ্নে কোনো টাকার অ্যামাউন্ট লেখা নেই, তখন কোথায় যাবো? যেহেতু আমরা হাইকোর্ট ডিভিশন পারমিশনের পরীক্ষা দিচ্ছি, সেহেতু আমরা ধরে নিব তখন 5 কোটির বেশি লেখা আছে। কারণ আমাদের তো যাইতে হবে হাইকোর্টে, তার মানে 5 কোটির বেশি আছে, ধরে নিতে হবে। দ্যাট মিনস সুট ভ্যালু না থাকলে হাইকোর্ট ডিভিশন চলবে না। সুট ভ্যালু থাকলে আর হাইকোর্ট ডিভিশনে যাওয়া যাবে না, তবে এরকম বোকার মতো প্রশ্ন আশা করি করবে না।
যে সুদ ভ্যালু 5 কোটি বা 4 কোটি বা 3 কোটি দিয়ে দিল, তাহলে তো আমরা হাইকোর্টে যেতে পারবো না, তখন আমাদেরকে যেতে হবে জেলা জজ। তো আমাদের অফলাইন ক্লাসের এক ভাই বলছিল, ভালো লাগছে কথাটা, যে ভাই যদি এরকম সুদ ভ্যালু থাকে, কনফিউশন থাকে, তাহলে সিভিল আপিলই লিখবে না, সিভিল ডিভিশনে চলে যাবে, মানে সিভিল আপিলে যদি কনফিউশন থাকে সিভিল ডিভিশনে চলে যাবে, এরকম বিষয়টা। এটা ভালো ভালো লাগছে, যে যেটা কনফিউশন ক্রিয়েট করে ওটার কাছাকাছি যাবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, যদি কখনো এরকম হয় যে 3 লাখ টাকা সুদ ভ্যালু দিছে, দিয়ে একটা প্রশ্ন রেডি করলো, জয়েন্ট সেশন, জয়েন্ট জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট দিয়ে দিল, এবং আপনাকে বললো কি হবে আপনি লিখেন, বলে নাই যে ড্রাফট ব্রিফ লিখেন বা কিছু একটা, কি হবে আপনি বলেন, এবং সেই অনুযায়ী আপনি লিখেন, আপনার উত্তর রেডি করেন, এরকম যদি বলে, তাহলে একটা শুধু ওপিনিয়ন দিলেই হয়ে যাওয়ার কথা যে এই মামলার সুদ ভ্যালু এত টাকা, যেহেতু সুদ ভ্যালু 5 কোটি টাকার বেশি হলে হাইকোর্ট ডিভিশনে মুভ করতে হবে, আর এই প্রশ্ন যেহেতু আছে সুদ ভ্যালু 5 কোটি টাকার কম, সেহেতু জেলা জজে মুভ করতে হবে, তাই হাইকোর্ট ডিভিশনে মুভ করার কোনো সুযোগ নেই, এরকম একটা ওপিনিয়ন লিখে দিয়ে ছেড়ে দিলে হয়ে যাওয়ার কথা। বাট একটু রিস্কি হয়ে যায়, সেক্ষেত্রে অল্টারনেট প্রশ্নটা লেখা আসলে এই বুদ্ধিমান লেখা আছে। ওকে, এখানে প্রশ্নের মধ্যে তাহলে অবশ্যই হয় জেলা জজ থাকবে, না হয় অতিরিক্ত জেলা জজ থাকবে, না হয় যুগ্ম জেলা জজ থাকবে। আমাদের ফাংশন সিনিয়র সহকারী জজ বা সহকারী জজ আশা করি থাকবে না, তবে কনফিউজিং প্রশ্ন থাকে। ধরেন এমন একটা প্রশ্ন আসলো, যে প্রশ্ন লিখলো, প্রথমে লিখলো যে এ সহকারী জজ আদালতে একটা মামলা করলো বিয়ের বিরুদ্ধে, তাহলে সহকারী জজ বিষয়টা আসছে, এরপরে কিন্তু প্রশ্ন অনেক কিছু থাকবে। তাহলে সহকারী জজ সেই মামলাটা একটা ডিসিশন দিছে, সেই ডিসিশনে যে কোনো একজন সংক্ষুব্ধ হয়েছে, সংক্ষুব্ধ হয়ে সে আবার জেলা জজে গেছে, জেলা জজ একটা ডিসিশন দিছে, এইবার আপনার কাছে সেই ভদ্রলোক আসছে, আপনি কি করবেন? তার মানে আমাদের কাজ কিন্তু তখন জেলা জজ থেকে, এই সহকারী জজের কাজ নাই, বিকজ এই দুইজনের বিরুদ্ধে যাবো জেলা জজে, হাইকোর্টে না। তো আর আমার কাজ হচ্ছে হাইকোর্টে যাওয়া। ওকে, এখনই একটু মাথার উপর দিয়ে যাবে হয়তো কথাগুলো, চাপ নেওয়ার দরকার নেই, শুধু ডায়াগ্রামটা বুঝে এতটুকু হলে হবে। ওকে, 2 মিনিটের মধ্যে ডিসকানেক্ট হবে, ডিসকানেক্ট হলে অবশ্যই আপনারা আবার জয়েন করতে হবে। ডায়াগ্রামটা লেখা হয়েছে, সবাই লিখছেন? চ্যাট বক্সে একটু বলে দিন তো। ইয়েস, জি, গুড, থ্যাংক ইউ। দুজন লিখছেন মাত্র, লেখুন, যাদের দরকার হবে লিখবেন, দরকার না হলে লিখবেন না, তবে লেখা উচিত, প্রত্যেকটা কন্টেন্ট লেখা উচিত। ওকে, এইবার আমরা তো বুঝে গেছি কোন আদালতের বিরুদ্ধে কোন আদালতে যাবো, দ্যাট মিনস কোন আদালত দরকার নেই, এত বেশি দরকার নেই, হাইকোর্ট ডিভিশনে যে আমরা যাব, এটা বুঝে গেছি কার বিরুদ্ধে যাবো, রাইট? হয় যুগ্ম জেলা জজ, না হয় জেলা জজ, না অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে। কিন্তু হাইকোর্ট বিভাগে গিয়ে করবোটা কি? আমি কি সাবমিট করবো? আপিল, না রিভিশন, না কি 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 করা যায় অ্যাকচুয়ালি হাইকোর্টে গিয়ে সিভিলের ক্ষেত্রে? এটা একটু আমরা দেখি, কি কি করা যায় সিভিল হাইকোর্টে, হাইকোর্ট ডিভিশনে গিয়ে আমরা করতে পারি।